নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত। এ কি কাণ্ড! হে ভগবান, এই বয়সে এসে এটাই কি আর বাকি ছিল? লজ্জা শরম বলে কি আর কিছু অবশিষ্ট নেই? এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? আত্মীয় স্বজনই বা কি বলবে? অফিসের বন্ধুরা কি ভাববে? এক মুহূর্তে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলেন। মনের মধ্যে ঘৃণা আর মুখে প্রবল রাগ নিয়ে প্রকাশ চিৎকার করছিল। চলুন আপনাদের জানাই সেই আসল ঘটনা। এমন কি ঘটেছিল যার জন্য প্রকাশ এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছিল? আসলে সুমনা দেবী এবং জগদীশ বাবু, যারা প্রকাশের বাবা মা, তাদের জীবনে আবারও এক নতুন সন্তানের আগমন ঘটতে চলেছে। আর এই খবর শোনার পর থেকেই প্রকাশের রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে গেছে। প্রকাশ আর মালতীর বিয়ে হয়েছে মাত্র 2 মাস। যখন প্রকাশ তার স্ত্রী মালতীকে এই খবরটি জানায়, তখন রাগে তার পুরো শরীর কাঁপছিল। কিন্তু মালতী কিছুতেই বুঝতে পারছিল না এতে এত রাগারাগির কি আছে। তবে স্বামীর রাগের সামনে সে কিছু বলতে পারল না। মালতী চুপচাপ প্রকাশের কথা শুনছিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে এতে সমাজে তাদের মান সম্মান নষ্ট হবে কেন। প্রকাশের বয়স মাত্র 24 বছর। তার চেয়েও ছোট তার বোন রাখি। মালতীর শ্বশুর শাশুড়ির বিয়েও খুব অল্প বয়সেই হয়েছিল, তাই তার শাশুড়ির বয়সও খুব একটা বেশি ছিল না। মালতী এখনো বুঝতে পারছে না তার স্বামী আসলে কোন বিষয় নিয়ে এতটা ক্ষুব্ধ। বরং তার শাশুড়ির জন্য খুব মায়া হচ্ছিল। সে জানতে চাইছিল তার কি খেতে ইচ্ছা করছে, কারণ এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই শাশুড়ি মা তাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন। তার পছন্দ অপছন্দ প্রতিটা জিনিসের সব সময় খেয়াল রেখেছেন। মালতীও তার শাশুড়ি মাকে খুব ভালোবাসতো, কিন্তু আজ নিজের স্বামীর মুখে এমন সব কথা শুনে তার একদমই ভালো লাগছিল না। সন্ধ্যাবেলায় মালতীর শ্বশুর যখন সকলকে এই বিষয়ে কথা বলার জন্য ড্রয়িং রুমে ডাকলেন, তখন কেউই নিজেদের ঘর থেকে বেরিয়ে এলো না। জগদীশবাবু একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সাধারণত যখনই তিনি তার সন্তানদের ডাকতেন, তারা ভয়ে তাড়াতাড়ি তার সামনে এসে হাজির হতো, কারণ তিনি কথা বলার সময় একটু কঠোর ছিলেন, যদিও মন থেকে অত্যন্ত কোমল মানুষ। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। মালতী এই বাড়িতে আসার পর থেকে তার সঙ্গে জগদীশবাবুর এমন একটা স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল যে এখন তো মালতীকে ছাড়া তার সকালের চায়ের স্বাদও যেন অপূর্ণ মনে হতো। তিনি সবসময় মালতীকে নিজের মেয়ে বলেই ডাকতেন, কিন্তু আজ তার ডাকার পরও প্রকাশ আর রাখি দুজনের কেউই বাইরে এলো না। মালতীর নিজেরই খুব খারাপ লাগছিল। বাবা মা কথা বলার জন্য বসে আছেন, অথচ তাদের সন্তানরা ডাকার পরও তাদের কথা শুনতে আসছে না। সাধারণ দিনে মালতী তার শাশুড়ি মা আর ননদ রাখি মিলে রান্নাঘরে জলখাবার তৈরি করত। প্রকাশ অফিস থেকে ফিরে এলেই সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করত, গল্প করত। কিন্তু আজ সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে মালতী যখন তার স্বামীর কাছে গিয়ে বলল, শুনছেন, বাবা আপনাকে ডাকছিলেন, আপনি কি ভুলে গেছেন? মালতীর কথা শুনে প্রকাশের মুখ রাগে লাল হয়ে উঠল। সে গর্জে উঠল, আমার কারোর সঙ্গে কোনো কথা বলার নেই। তুমি আমার স্ত্রী, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই। মালতী অবাক হয়ে গেল। সে ভাবল, যদি সে প্রকাশের স্ত্রী হয়, তাহলে কি সে শ্বশুর শাশুড়ির পক্ষ নিয়ে একটা কথাও বলতে পারবে না? কিন্তু নতুন বউ হওয়ায় সে চুপ করেই রইল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে থেকে জগদীশবাবুর কণ্ঠ ভেসে এলো, বাবা প্রকাশ। কিন্তু প্রকাশ কোনো উত্তর দিল না। সে ফোনে ব্যস্ত থাকার ভান করতে লাগলো। মালতী দরজা খুলে তাকে ভেতরে আসতে বলল। জগদীশবাবু মৃদু হেসে বললেন, না মা, এখন নয়। আমি আর তোমার মা তোমাদের সবার সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমরা হল ঘরে চলে এসো। এই বলে তিনি চলে গেলেন। রাখিকে বাদ দিয়ে বাকিরা সবাই হলঘরে এসে উপস্থিত হলো। মালতী বহুবার রাখিকে ডাকলো, কিন্তু সে দরজা খুলল না। শুধু ভেতর থেকে বলল, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি একা থাকতে চাই। হলঘরে জগদীশবাবু তার স্ত্রীর পাশে মাথা নিচু করে বসেছিলেন।
সামনে বসেছিল প্রকাশ। মালতীও গিয়ে তার পাশে দাঁড়ালো। শাশুড়ি মায়ের মুখের দিকে তাকাতেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। মাত্র একদিনের মধ্যেই তার মুখের যেন সমস্ত উজ্জ্বলতা হারিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হচ্ছিল তিনি অনেক কেঁদেছেন। সারাদিন তিনি নিজের ঘর থেকেও বেরোননি। তার এই অবস্থা দেখে মালতীর কান্না পেয়ে যাচ্ছিল। ঠিক তখনই প্রকাশ কঠোর গলায় বলল, যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। প্রকাশ কোনোদিনও তার বাবার সঙ্গে এই সুরে কথা বলেনি। জগদীশবাবু নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বললেন, তোমরা তো সবকিছু জেনেই গেছো। প্রকাশ সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ জেনেছি, এবার বলুন এই ব্যাপারে আপনারা কি বলতে চান। আসলে আপনাদের বলার মতো কি আর কিছু বাকি আছে নাকি? আপনারা এমন কাজ করেছেন যে আমাদের মাথা তুলে চলাই মুশকিল হয়ে গেছে। নিজের স্বামীর কথা শুনে মালতী কখনো তার দিকে, কখনো শ্বশুর শাশুড়ির দিকে তাকাচ্ছিল। তার যেন নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না। ঠিক তখনই জগদীশবাবু বললেন, আমাদের জন্য কি তোমাদের সত্যিই বাইরে বেরোতে লজ্জা হচ্ছে? প্রকাশ উচ্চস্বরে বলল, আর নয় তো কি, আমার বন্ধু আছে, রাখিরও বান্ধবীরা আছে, মালতীর বাড়ির লোক আছে, সবাই কি বলবে? এসব ভেবে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। ছেলের মুখে এমন কথা শুনে সুমনা দেবীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মালতী তড়িঘড়ি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু প্রকাশ থামল না। সে বলে চলল, এত বড় কাণ্ড করার পর এখানে আবার আমাদের সবাইকে ডেকে সভা বসানো হয়েছে। কিন্তু বাবা, আমি শুধু একটা কথাই বলতে চাই, এখন থেকে আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি আমার মতো থাকবো, আপনারা আপনাদের মতো থাকুন, আর রাখি কি করবে সেটাও নিজেই ঠিক করবে। জগদীশবাবুর চোখ রাগে লাল হয়ে উঠল। অন্যদিকে সুমনা দেবীর চোখের জলই থামছিল না। তখন জগদীশবাবু বললেন, তার মানে তুমি এই সংসারটা ভেঙে আলাদা করতে চাও? প্রকাশ তৎক্ষণাৎ উত্তর দিল, এইসব সংসারের ঝামেলায় আমার কোনো আগ্রহ নেই, তবে আপনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। জগদীশবাবু চোখের জল মুছতে মুছতে বললেন, ঠিক আছে, তুমি যদি আমাদের সঙ্গে থাকতে না চাও, তাহলে আমি আর তোমার মা গ্রামের বাড়িতে চলে যাব। প্রকাশ নির্দয় গলায় বলল, এত উপকার করার দরকার নেই, আপনারা আগেই যথেষ্ট হাসির খোরাক বানিয়েছেন। এই বলে সে নিজের ঘরে ফিরে গেল। এদিকে হল ঘরে বসে থাকা দুই বৃদ্ধ বাবা মা নিজেদের সন্তানদের এই আচরণ দেখে অপরাধ ভোগে ভুগতে লাগলেন। এরপর অনেক দিন কেটে গেল, কিন্তু বাড়িতে আর আগের মতো প্রাণ চাঞ্চল্যটা ফিরে এলো না। প্রকাশ আর রাখি দুই ভাই বোনই নিজেদের বাবা মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। তারা নিজেদের ঘরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকতো। কোনো কারণে যদি বাবা মায়ের সঙ্গে মুখোমুখি হয়েও যেত, তাহলে তাদের চোখে শুধু রাগ আর ঘৃণাই দেখা যেত। এমন কঠিন পরিস্থিতিতে যদি কেউ সত্যিই তাদের কষ্টটা বুঝতে পারছিল, তবে সে ছিল শুধু মালতী। সে সর্বদা শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়ার চেষ্টা করত, তাদের সঙ্গে সময় কাটাতো, খোঁজ খবর নিত, আর সুযোগ পেলেই শাশুড়ি মায়ের চুলে তেল মেখে দিত। তবে মালতী লক্ষ্য করছিল, তার শাশুড়ি মা আর আগের মতো চনমনে নেই। মালতী আর জগদীশবাবু তাকে খুশি রাখার অনেক চেষ্টা করলেও তেমন সফল হতে পারছিলেন না। প্রকাশ একেবারেই পছন্দ করতো না যে মালতী তার বাবা মায়ের জন্য কিছু করুক, তাই সে বাড়িতে থাকলে মালতী চাইলেও তাদের কাছে যেতে পারত না। সময় গড়াতে গড়াতে 7টা মাস কেটে গেল। একদিন হঠাৎ সুমনা দেবীর শরীর খুব খারাপ হয়ে গেল। তার পা ফুলে গিয়েছিল, কিছুই খেতে পারছিলেন না। বারবার বমি হওয়ার কারণে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি ঠিকমতো হাঁটা চলাও করতে পারছিলেন না। জগদীশবাবু তার স্ত্রীকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন, তাই তিনি দিন রাত তার সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। কখনো স্ত্রীর পা টিপে দিতেন, কখনো নিজের হাতে খাইয়ে দিতেন, এমনকি বমি হলেও নিজেই পরিষ্কার করতেন। স্ত্রীর প্রতি তার এই গভীর ভালোবাসা দেখে মালতী বিস্মিত হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও প্রকাশ আর তার বোন রাখির মন একটুও গলেনি। একদিন মালতীর মায়ের ফোন এলো। তিনি বললেন, কয়েকদিনের জন্য জামাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। মালতী অবাক হয়ে গেল। এ কি বলছো মা? আমার শাশুড়ি মাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে আসতে পারি? তার মা বললেন, মালতী,
তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? এখন তুমি তোমার শাশুড়ির সেবা করবে, তারপর তার সন্তানকেও মানুষ করবে নাকি? তোমার নিজেদের আর একটা পরিবার আছে, সেদিকটা একটু ভাবো। মালতী শান্ত গলায় বলল, কিন্তু মা, তুমিই তো সবসময় আমাকে শিখিয়েছো বিয়ের পর শ্বশুরবাড়ি আমার আসল পরিবার, তাহলে আজ কেন এমন কথা বলছো? আমি শুধু এটুকুই জানি, আজ আমার শাশুড়ি মায়ের আমাকে দরকার, তাই আমি তার পাশেই থাকব। এই বলে মালতী মায়ের কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিল। প্রায়ই আশেপাশের লোকজন তাদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। একদিন পাশের বাড়ির এক আন্টি মালতীকে দেখে বললেন, শোনো বৌমা, একটা কথা বলো তো, তোমার শাশুড়ি মায়ের কি আবার সন্তান হতে চলেছে? মালতী নিজেকে শান্ত রেখে বলল, হ্যাঁ আন্টি, আপনি ঠিকই শুনেছেন। এই বয়সে এইসব? এই বলে আন্টি হেসে উঠল। মালতী মুচকি হেসে বলল, একটা কথা বলুন তো আন্টি, এই বয়সে কতজন স্ত্রী তার স্বামীর এতটা ভালোবাসা পান? সেই হিসেবে আমার শাশুড়ি মা তো সত্যিই খুব ভাগ্যবতী। এই কথা বলে মালতী চলে যেতে লাগলো। পেছন থেকে আরেকজন বলে উঠল, মনে হচ্ছে শাশুড়ি মায়ের ভালোবাসার রং তোমার উপর একটু বেশিই চড়েছে। তার পাশে আরেক মহিলা যোগ করলেন, এই দিনটাও দেখা বাকি ছিল। তাদের কথা শুনে মালতীর খুব রাগ হচ্ছিল, কিন্তু কোনো উত্তর না দিয়ে সে বাড়ি ফিরে যাওয়াই শ্রেয় মনে করল। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। মালতীর মনে হলো, এমন আবহাওয়ায় গরম গরম ছোলে পুরি হলে সবার খুব ভালো লাগতো। বিশেষ করে তার শাশুড়ি মা আর স্বামী প্রকাশের তো এটা খুবই প্রিয় খাবার। আজ সে ঠিক করে ফেলেছিল পরিবারের সব সদস্যকে একসঙ্গে খাবার টেবিলে বসিয়ে নিজের হাতে খাওয়াবে। এমনকি প্রয়োজনে জোর করে হলেও প্রকাশ আর রাখিকে তাদের বাবা মায়ের পাশে বসাবে। এই সব ভেবে তার মুখে একটু হাসি ফুটেছিল। ঠিক তখনই জগদীশবাবু রান্নাঘরে এসে বললেন, মা, আমাদের ঘরে একটু এসো তো, মনে হয় তোমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই। মায়ের কি হয়েছে বাবা? বলতে বলতেই মালতী দৌড়ে ঘরের দিকে ছুটল। ঘরে ঢুকেই সে দেখল তার শাশুড়ি মা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আর বারবার ভগবানের নাম জপ করছেন। ঘামে তার পুরো শরীর ভিজে গেছে। ভয়ে মালতীর হাত পা কাঁপতে শুরু করলো। কি করবে কি করবে না কিছুই বুঝতে পারছিল না। এমন পরিস্থিতিতে কোনো অভিজ্ঞতাই তার ছিল না। সে দৌড়ে গিয়ে শাশুড়ি মায়ের হাত ধরে বলল, মা, খুব কষ্ট হচ্ছে, আপনাকে কিছু হতে দেব না, আমরা এখনই আপনাকে হাসপাতালে নিয়ে যাব, আপনি শুধু ভগবানের নাম নিন। জগদীশবাবু বললেন, মা, এখনই প্রকাশকে ফোন করো, অফিসের গাড়ি নিয়ে এসে দ্রুত চলে আসবে। মালতী সঙ্গে সঙ্গে ফোন করলো। ফোনটা বেজেই চলল, কিন্তু প্রকাশ ধরল না। সে বারবার ফোন করলো, তবুও কোনো উত্তর এলো না। ঘাবড়ে গিয়ে মালতী রাখির ঘরের দরজায় ধাক্কা দিল। রাখি, তাড়াতাড়ি এসো, মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে। এই কথা শুনে রাখি ভয় পেয়ে গেল। কি হয়েছে বৌদি? কিন্তু মালতী এতটাই বিচলিত ছিল যে ঠিকমতো কিছু বুঝিয়ে বলতে পারল না। সে শুধু বলল, মায়ের শরীর খারাপ, তোমার দাদাকে ফোন করছি কিন্তু ধরছে না। এ কথা শুনে রাখি দৌড়ে মায়ের ঘরে গেল। দেখলো বাবা মায়ের পায়ের তলায় মালিশ করছেন। মালতীকে দেখেই জগদীশবাবু জিজ্ঞাসা করলেন, প্রকাশ কি বলল মা, সে কি আসছে? মালতী মাথা নিচু করে বলল, না বাবা, ও তো ফোনই ধরছে না। কিছু না বলে জগদীশবাবু তড়িঘড়ি নিজের কুর্তা পরে বাইরে বেরিয়ে গেলেন। মালতী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন বাবা? তিনি বললেন, একটা অটোরিকশা খুঁজতে যাচ্ছি মা, তোমরা এখানে মায়ের খেয়াল রাখো। কিন্তু বাবা, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জগদীশবাবু চোখের জল মুছে বললেন, মা, আমার তো আর কোনো উপায় নেই। এই বলে তিনি দ্রুত বেরিয়ে গেলেন। এদিকে মালতী আর রাখি মিলে সুমনা দেবীর যত্ন নিতে লাগলো। মালতী দেখলো তার শাশুড়ি মায়ের সারা শরীর কাঁপছে। ঠিক তখনই পাশে বসে থাকা রাখি কান্নায় ভেঙে পড়ল। মালতী তার মাথায় স্নেহ ভরে হাত রাখতেই রাখি তাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। বৌদি, আমি মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আজ মায়ের এই অবস্থা দেখে নিজের উপরে ঘৃণা হচ্ছে। মায়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। বৌদি, মা কি আমাদের ক্ষমা করবেন? বলো না, মা কি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন? মালতী তাকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন মাকে দ্রুত সুস্থ করে দেন। ঠিক সেই সময় সুমনা দেবী রাখিকে ডাকলেন। সেই রাখি ছোট্ট শিশুর মতো তার পাশে মাথা রেখে কাঁদতে লাগলো।
এত কষ্টের মধ্যেও সুমনা দেবী স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এদিকে মালতী আবারও প্রকাশকে ফোন করতে লাগলো, কিন্তু এবার ফোনটা বন্ধ দেখাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ল তার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে খুব তো বেশি দূরে নয়। সে সঙ্গে সঙ্গে মাকে ফোন করলো। মা, দাদা কোথায়? আমার শাশুড়ি মায়ের অবস্থা খুব খারাপ, দাদাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি পাঠাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কথা শুনে তার মাও উদ্বিগ্ন হয়ে পড়ল। তিনি বললেন, কিন্তু তোমার দাদা তো আজ সকাল থেকেই গাড়ি নিয়ে শহরের বাইরে বেরিয়ে গেছে। মালতীর শেষ আশাটুকুও ভেঙে গেল। সে আবার দৌড়ে শাশুড়ি মায়ের কাছে গেল। তখন রাখি বলল, বৌদি, মায়ের অবস্থা তো আরো খারাপ হচ্ছে। প্রায় 10 মিনিট পরে জগদীশবাবু ফিরে এলেন। এসেই জিজ্ঞাসা করলেন, প্রকাশ কি ফিরে এসেছে? মালতী মাথা নিচু করে বলল, না বাবা, ওর ফোন বন্ধ দেখাচ্ছে। জগদীশবাবু বললেন, মালতীমা, আমি একটা অটো নিয়ে এসেছি, তোমার মাকে ধরে রাস্তা পর্যন্ত একটু নিয়ে চলো। সকলেই মিলে কোনো রকমে সুমনা দেবীকে অটো পর্যন্ত নিয়ে এলো। জগদীশবাবু ড্রাইভারের পাশে বসলেন, আর মালতী, রাখি ও সুমনা দেবী পিছনের সিটে বসলেন। জগদীশবাবু বারবার ঘুরে স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। বাইরে তখনও বৃষ্টি আরো জোরে নেমেছিল। আজ যেন ছোট্ট পথটাও তাদের কাছে অসীম দীর্ঘ মনে হচ্ছিল। প্রায় 20 মিনিট পর তারা হাসপাতালে পৌঁছালেন। সঙ্গে সঙ্গে সুমনা দেবীকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। মালতী তার শাশুড়কে ভীষণ উদ্বিগ্ন দেখে তার হাত ধরে একটি চেয়ারে বসালো। ওদিকে রাখি বাবার গলায় ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে বললেন, যত দ্রুত সম্ভব সুমনা দেবীর অপারেশন করতে হবে। যদি এখনই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে রোগীর প্রাণও ঝুঁকির মধ্যে পড়তে পারে। ডাক্তারের মুখে এই কথা শুনে জগদীশবাবু নিঃশব্দ হয়ে চেয়ারে বসে রইলেন। তখন মালতী তাকে সাহস দিয়ে বলল, বাবা, আপনি ভেঙে পড়বেন না, আমার পূর্ণ বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। জগদীশবাবু চোখের জল মুছে উঠে দাঁড়ালেন। ঠিক আছে ডাক্তারবাবু, আপনাদের যা সঠিক মনে হয় করুন, শুধু আমার স্ত্রীর প্রাণটা বাঁচিয়ে দিন। ডাক্তার বললেন, শিশুটি প্রিম্যাচিওর আর পরিস্থিতি খুবই সংকটজনক, তাই এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। জগদীশবাবু চুপচাপ সব কথা শুনে গেলেন। এরপর মালতী তাকে নিয়ে কাউন্টারে গেল এবং ভর্তি ও অপারেশনের সমস্ত কাগজপত্র সম্পূর্ণ করতে লাগলো। বাড়ি থেকে বেরোনোর আগে সে নিজের পার্সে কিছু টাকা নিয়ে এসেছিল, যা এই সময় কাজে লাগলো। সবকিছু দেখে জগদীশবাবু স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন। মা, তোমার কাছে আমি এমন ঋণী হয়ে গেলাম যা কোনোদিন শোধ করতে পারবো না মা। মালতী তখন হেসে বলল, বাবা, একদিকে আমাকে মেয়ে বলেন আর অন্যদিকে নিজের ঋণী বলে আমাকে পর করে দেন। আপনি শুধু সবসময় আমাদের মাথায় আশীর্বাদের হাতটুকু রাখবেন, এর বেশি আর আমার কিচ্ছু চাই না। এই কথা শুনে জগদীশবাবুর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অপারেশন চলছিল আর সবাই বাইরে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিল। মালতী বারবার প্রকাশকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু তার ফোন এখনো বন্ধ ছিল। প্রায় 1 ঘন্টা পরে অপারেশন থিয়েটারের দরজা খুলে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। অভিনন্দন, আপনাদের ছেলে হয়েছে। মালতী আর রাখি দুজনই হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানালো। কিন্তু তখনই জগদীশবাবু উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, আর আমার স্ত্রী, উনি কেমন আছেন? ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইলেন। ডাক্তারের নীরবতা দেখে জগদীশবাবুর বুক কেঁপে উঠল। কিছু বলুন ডাক্তারবাবু। ডাক্তার ধীরে ধীরে বললেন, ওনার অবস্থা এখন খুবই সংকটজনক। এই বলে তিনি চলে গেলেন। জগদীশবাবুর যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর নবজাতকের কান্নার শব্দ শুনে মালতী উঠে দাঁড়ালো। ঠিক তখনই একজন নার্স শিশুটিকে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। মালতী তড়িঘড়ি তাকে কোলে তুলে নিল। আশ্চর্যের বিষয়, কোলে যেতেই শিশুটি চুপ করে গেল। তার ছোট্ট কোমল হাত দিয়ে মালতীর ওড়নার কোনা শক্ত করে ধরে ফেলল। মালতী তাকে দেখে মুচকি হেসে রাখিকে বলল, তুমি কি ওকে কোলে নেবে না? রাখি বলল, আগে বাবাকে দেখাও বৌদি। জগদীশবাবু ছেলেকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি গভীর মমতায় শিশুটির দিকে তাকালেন, তারপর কোলে নিয়ে হাউ মাউ করে কেঁদে ফেললেন। তাকে কাঁদতে দেখে মালতী আর রাখিও নিজেদের কান্না সামলাতে পারল না।
কিন্তু ছোট্ট শিশুটি যেন বাবার বুকে আশ্রয় পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। এদিকে কাজ শেষে যখন প্রকাশ বাড়ি ফিরল, তখন দেখলো বাড়িতে কেউ নেই। ঘরে কাউকে না দেখে তার বুকের ভেতরে অজানা একটা ভয় জন্ম নিল। সে নিজের ফোন চার্জে লাগিয়ে চালু করতেই দেখলো মালতীর 10টি মিসড কল। সে তাড়াতাড়ি ফোন করতে যাবে, ঠিক তখনই জগদীশবাবুর ফোন এলো। প্রকাশ, বাবা। বাবার উপর রাগ থাকলেও এই মুহূর্তে সে উদ্বিগ্ন হয়ে বলল, হ্যালো বাবা, আপনারা কোথায়? মা ঠিক আছে তো? জগদীশবাবু বললেন, বাবা, আমরা হাসপাতালে আছি, তোমার মায়ের অবস্থা ভালো নয়। তুমি এক কাজ করো, আলমারির লকারে তোমার মায়ের সব মেডিকেল রিপোর্ট রাখা আছে, সেগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে এসো। আপনি চিন্তা করবেন না বাবা, আমি এখনই যাচ্ছি। প্রকাশ তাড়াহুড়ো করে আলমারির লকার খুলল, কিন্তু সেখানে এত কাগজপত্র ছিল যে কিছুই বুঝতে পারছিল না। খুঁজতে খুঁজতে সব কাগজ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হঠাৎ তার একটি চোখ পুরনো কাগজে গিয়ে আটকে গেল। মনে হলো এটা হয়তো তার মায়ের ডায়েরির একটি পাতা। কৌতূহলবশত সে কাগজটি তুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, কমলা আমাদের পরিবারেরই একজন সদস্য ছিল। জানি না তার ভাগ্যে এত দুঃখ কেন লেখা ছিল। মা বাবা তো আগেই ছিল না, কয়েক মাস আগে স্বামীও মারা গেল, আর আজ সে নিজেও ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে চলে গেল। তবে যাওয়ার আগে 3 মাসের ছোট্ট ছেলেটিকে আমাদের কোলে দিয়ে চলে গেল। আজও ভুলতে পারি না তার শেষ কথাগুলো। মালকিন, আপনি আজ পর্যন্ত আমার জন্য অনেক উপকার করেছেন, আজ শুধু আরেকটা উপকার করুন। আমার ছেলে প্রকাশকে আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি, ওর যত্ন নেবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। আমি তাকে কথা দিয়েছিলাম তার সন্তানকে নিজের সন্তানের মতোই মানুষ করব। কোনোদিন তাকে বুঝতেই দেব না যে আমরা তার আসল বাবা মা নই। এই লেখা পড়ে প্রকাশের শরীর ঘামে ভিজে গেল। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। যাদের সে এতদিন ধরে নিজের বাবা মাই ভেসে আসছে, যাদের এত কটু কথা শুনিয়েছে, তারা আসলে নিজেদের জৈবিক বাবা মাই নন। তবুও তারা কোনোদিন তাকে সেই অভাবটুকু অনুভব করতে দেননি। এই কথা ভাবতেই তার বুক ফেটে যেতে লাগলো। কিন্তু পরক্ষণেই মায়ের বর্তমান অবস্থার কথা মনে পড়তেই সে নিজেকে সামলে নিল। রিপোর্টগুলো খুঁজে নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে পৌঁছে সে দেখল ডাক্তারদের পুরো একটি দল মায়ের চিকিৎসায় ব্যস্ত। জগদীশবাবু ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। প্রকাশ বাবার চোখের জল মুছে দিল। ঠিক তখনই একজন নার্স দৌড়ে এসে বলল, রোগীর শরীরে রক্তের মারাত্মক ঘাটতি রয়েছে, অবিলম্বে ও পজিটিভ রক্ত দরকার। কিন্তু হাসপাতালে স্টকে এখন তো নেই। প্রকাশ সঙ্গে সঙ্গে বলল, সমস্যা কোথায়? আমার রক্তের গ্রুপও তো ও পজিটিভ। দ্রুত আমার রক্ত নিয়ে মায়ের শরীরে দেওয়ার ব্যবস্থা করুন। রক্ত দেওয়ার পর যখন সে কেবিনের বাইরে বেরিয়ে এলো, তখন মালতীর কোলে নবজাতকটিকে দেখে হৃদয় মমতায় ভরে উঠল। মালতী বলল, ওকে কোলে নেবে না? প্রকাশ শিশুটিকে কোলে তুলে নিল। চোখ ভরা অশ্রু নিয়ে অনেকক্ষণ ধরে ছোট্ট মুখটার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পরে তাদের সুমনা দেবীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো। প্রকাশ আর মালতী ভেতরে গেল। শিশুটি তখনও প্রকাশেরই কোলে। প্রকাশকে দেখে সুমনা দেবীর মুখে এক টুকরো প্রশান্তির হাসির রেখা ফুটে উঠল। কিন্তু মাকে দেখেই সেই প্রকাশ ভেঙে পড়ল। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। সুমনা দেবী স্নেহ ভরে বললেন, পাগল ছেলে, কাঁদছিস কেন? আমি তোকে সবসময় হাসতে দেখতে চাই। তারপর ইশারা করে প্রকাশ আর মালতীকে ডাকলেন। দুজনের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। শিশুটিকে চুমু খেয়ে প্রকাশকে বলল, আমার জন্য তুই সমাজে অনেক অপমান সহ্য করেছিস, তোর রাগ আমার উপর ছিল, কিন্তু এই নিষ্পাপ শিশুটার কোনো দোষ নেই। ও তো আমাদেরই আপনজন, কখনো ওকে অবহেলা করিস না। আমি ওকে তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি, ওর ভালোভাবে যত্ন নিস, না হলে আমার আত্মা শান্তি পাবে না। মায়ের কথা শুনে প্রকাশের বুক কেঁপে উঠল। মালতীকে কাঁদতে কাঁদতে বলল, মা, এসব কি বলছেন? আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমি নিজের প্রাণের থেকেও বেশি এই শিশুর যত্ন নেব। এখন থেকে ও শুধু আপনার সন্তান নয়, আমারও ছেলে। কিন্তু আপনি আমাদের ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। এদিকে বাইরে বসে থাকা জগদীশবাবু নিজেকে ভীষণ অসহায় মনে করছিলেন। রাখি তাকে সান্ত্বনা দিচ্ছিল। হঠাৎ প্রকাশ পাগলের মতো কেবিনের থেকে ছুটে বেরিয়ে গেল।
জগদীশবাবু তাকে ডাকলেন, কিন্তু সে শুনল না। কয়েক মুহূর্তের মধ্যেই একজন ডাক্তার এসে কাছে পৌঁছে গেল। সবাই তার পেছনে দৌড়ে গেল। ডাক্তার সুমনা দেবীকে পরীক্ষা করে গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সুমনা দেবী আর আমাদের মধ্যে নেই। কথাটা শুনে প্রকাশ মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। দুহাত দিয়ে মায়ের পা জড়িয়ে ধরে চুমু খেতে খেতে চিৎকার করে বলতে লাগলো, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন তোমাকে কষ্ট দেব না। এভাবে আমাদের ছেড়ে চলে যেও না। কি অদ্ভুত, তাই না? যখন কেউ আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন আমরা তার ভালোবাসার মূল্য বুঝতে পারি না, তাকে অবহেলা করি, তাকে অনুভূতিকে গুরুত্ব দেই না। কিন্তু যখন সেই মানুষটা চিরদিনের জন্য চলে যায়, তখনই আমরা উপলব্ধি করি তাদের ভালোবাসার গভীরতা কতটা ছিল। শেষ পর্যন্ত সুমনা দেবীর মৃত্যুর কাছে হার মেনেছিলেন ঠিকই, কিন্তু তার ভালোবাসা জয়ী হয়েছিল। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের কাজের সমস্ত নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। গল্পটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।